10 বছর ধরে আপনি কঠোর পরিশ্রম করছেন, কিন্তু আপনি আপনার আশেপাশে অনেককেই দেখছেন মাত্র 1 বছর 2 বছর বা 3 বছরের মধ্যেই অনেক বেশি সাকসেস পেয়ে যাচ্ছে। এখন কথা হলো আপনার আর ওই লোকের মধ্যে সমস্যাটা কোথায়? সমস্যাটি হলো আপনি শুধুমাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, আর সেই ব্যক্তি কষ্ট প্লাস স্ট্র্যাটেজি প্লাস ইনভেস্টমেন্ট এই তিনটি মিলে সত্যিকারের অর্থনৈতিক স্বাধীনতা লাভ করছে। এখন আপনার মধ্যে কোন দুইটা জিনিস নেই? সেটি হচ্ছে স্ট্র্যাটেজি এবং সঠিক ইনভেস্টমেন্ট, যেই দুইটা আপনি করছেন না। আমি আরও একটা খুবই জনপ্রিয় জাপানি একটা ছোট স্টোরি দিয়ে বিষয়টি আপনাকে আরেকটু ক্লিয়ারলি মাথায় ঢুকিয়ে দিতে চাই। সেটি হচ্ছে আপনাকে এবং আরেক ব্যক্তিকে দুইটা ভোতা কুড়াল দেওয়া হলো দুটি গাছ কাটার জন্য। এখন আপনি যেটি করলেন সেই ভোতা কুড়ালটি নিয়ে গাছ কাটা শুরু করে দিয়েছেন, আর অন্য ব্যক্তি সেই ভোতা কুড়ালটিকে নিয়ে কোনো একটা জায়গায় গিয়ে সে 2 ঘন্টা ধরে ধার দেওয়ার চেষ্টা করলো। এরপর 2 ঘন্টা পর এসে সেই ব্যক্তি সেই গাছটিকে পরবর্তী 2 ঘন্টার মধ্যে কেটে ফেললো, কিন্তু আপনি সেই 4 ঘন্টা ধরে গাছ কাটছেন, গাছ আর কাটা হচ্ছে না। সো এই বিষয়টি আমরা করে যাচ্ছি, আমরা শুধুমাত্র পরিশ্রমই করছি, কোনো প্রকার স্ট্র্যাটেজি মানছি না। এই ভিডিওতে আমি আপনাদের 4টা এমনই জাপানি স্ট্র্যাটেজি শেয়ার করব, মানে কৌশল শেয়ার করব। এই 4টি কৌশল জানার পর আপনাকে আর হয়তোবা পেছনে ফিরে তাকাতে হবে না, বা আপনি যে এই যে কঠোর পরিশ্রম করছেন সেই কঠোর পরিশ্রমকে কিভাবে স্মার্ট পরিশ্রমে পরিবর্তন করা যায় সেই বিষয়টিও আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। সবার প্রথম লেসনটি হলো কাইজেন লেসন। দেখুন, কাইজেন মানে প্রতিদিন 1% করে নিজেকে উন্নতি করা। বিষয়টি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে একটু ক্লিয়ারভাবে বলি, আপনারা বুঝে যাবেন। আচ্ছা, আপনাকে যদি বলা হয় একটা 5তলা বিল্ডিংকে আপনাকে একাই পুরো বিল্ডিংটাকে ভাঙতে হবে, এখন এই কথা শুনে সবার প্রথম আপনার মাথায় কি আসবে? ওরে ভাই, 5তলা একটা বিল্ডিং আর আমি একা, এটা কিভাবে সম্ভব? কিন্তু একটা জাপানি লোককে যদি এই সেম জিনিসটা দেওয়া হয় তাহলে সে কি ভাববে জানেন? সে ভাববে আমি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা কাজ করব। এই 2-3 ঘন্টায় আমি একটা দেয়াল বা 2টা দেয়াল বা ছাদের কোনো একটা অংশ প্রতিদিন একটু একটু করে ভাঙবো। 1 থেকে 2 মাস 3 মাস বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখুন, জাপানি মানুষ এবং আমাদের মধ্যে চিন্তা ভাবনায় কত বড় ফারাক। আমরা আগেই মাথার মধ্যে পাহাড় নিয়ে নেই, কিন্তু তারা এটি করে না। তারা প্রতিদিন একটু একটু করে কাজ করে যায় সারা জীবন। তাদেরকে যদি আপনি বলেন পাহাড় কেটে ফেলতে, তারা একাই পাহাড় কেটে ফেলবে, কারণ তারা এটা ভাবে না পাহাড়টা কত বড়, কত দিনে কাটবো। তারা এটা ভাবে প্রতিদিন আমি অল্প অল্প করে কাজ করে যাব। তাই জাপানিজ মেথড অনুযায়ী আপনি প্রতিদিন নিজেকে 1% করে উন্নতি করুন। আপনি যেই কাজটি করছেন, যেই বিজনেসটি করছেন, সেখানে রাতারাতি 1-2 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে অনেক উন্নতি করে ফেলতে পারবেন, এটি সম্ভব না। আপনি প্রতিদিন 1% করে আপনার বিজনেসকে একটু একটু করে উন্নতি করুন, একটু একটু করে ইনকাম বাড়ান, নিজের বাজে হ্যাবিটগুলোকে একটু একটু করে 1% করে প্রতিদিন উন্নতি করার চেষ্টা করুন। দেখবেন লাইফে আপনি কোথাও ঠেকবেন না। আবার আপনি যদি প্রতিদিন 100 টাকা করে জমান, মাসে 3000 টাকা হবে, বছরে অনেক টাকা হবে। টাকা জমানোর ক্ষেত্রে, টাকা ইনভেস্ট করার ক্ষেত্রেও এই কাইজেন মেথড খুব ভালো কাজ করে। সো জাপানি এই কথাটা মাথায় ফিক্স করে রাখুন, ছোট কিন্তু ধারাবাহিক পরিবর্তনই বড় সাফল্যের জন্ম দেয়। এরপরে লেসনটি হচ্ছে ইকিগাই। ইকিগাই আপনারা অনেকেই শুনেছেন, এটা অনেক বিখ্যাত একটা মেথড। বাংলায় করলে যেটি হয়, কাজ এবং আয়ের মাঝে মানসিক শান্তি তৈরি করা। দেখুন, আমাদের দেশগুলোতে খেয়াল করলে দেখবেন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি, কিন্তু আমি মার্কেটে শোরুম দিয়ে বিজনেস করছি। আবার আমার মনের মধ্যে বিজনেস করার খুব ইচ্ছা, কিন্তু আমি ব্যাংকার হয়ে গিয়েছি। মানে আমাদের দেশগুলোতে মানুষ যেটা চায়, যেটা তার মন থেকে আসে, যেটা তার ব্রেন অটোমেটিক চিন্তা করে, সেই কাজটা আমরা না করে অন্য কাজে শিফট হয়ে যাই। অনেকটা বিপদে পড়েই শিফট হতে হয়। আর এই জিনিসটা জাপানিরা কখনোই করে না। তারা এমন কোনো একটা কাজ খুঁজে বের করে যেটাকে তারা আসলেই মন থেকে ভালোবাসে, যেটির মার্কেটে দরকার এবং যেটিতে সেই ব্যক্তি নিজেও দক্ষ এবং সেটা থেকে তার আয়ও হবে। এইরকম একটা কাজ তারা খুঁজে বের করে এবং সেই কাজটি সারা জীবন ধরে করে যায়। জাপানি মানুষরা প্রায় 100 বছরের কাছাকাছি এবং কিছু কিছু শহরে সবাই 100 বছরের উপরে বাঁচে। এই যে এত বছর বাঁচে, এটির সবচেয়ে বড় প্রধান কারণ হচ্ছে তারা আয়ের উৎসটাকে এমন একটা উৎস খুঁজে বের করে যেটাকে তারা আসলেই ভালোবাসে। মানে এই ইকিগাই মেথডটাকে তারা কাজে লাগায়। তারা তখন কাজটাকে কাজ মনে করে না, ভালোবাসার জিনিস মনে করে। সো আপনার আমারও এই জিনিসটা খুঁজে বের করা খুব দরকার, আমি আসলে মন থেকে কোন কাজটিকে ভালোবাসি এবং সেই কাজটি আমি করছি কিনা। এরপরের লেসনটি হচ্ছে কাবেইবো, মানে টাকা ব্যয়ের স্ট্র্যাটেজি। দেখুন, আপনি যদি 1 লক্ষ লোককে টাকা আয়ের স্ট্র্যাটেজি সম্পর্কে বলতে বলেন বা শুনেছে কিনা জিজ্ঞাসা করেন, তারা সবাই বলবে হ্যাঁ ভাই জানি। বাট 1 লক্ষ লোককে যদি আপনি এটি জিজ্ঞাসা করেন, ভাই টাকা ব্যয়ের স্ট্র্যাটেজি কি, ম্যাক্সিমাম মানুষই এই জিনিসটা জানেও না, অ্যান্সারও দিতে পারবে না, বা দিলেও সেটি খুব একটা ভ্যালিড হবে না। বাট জাপানে এটা খুবই পপুলার একটা মেথড। তারা টাকা ব্যয়ের স্ট্র্যাটেজিটাকে খুব সিরিয়াসলি নেয়। এই কারণে জাপানের কোনো মানুষ কিন্তু গরিব নেই। আর এই কাকেইবো হচ্ছে জাপানি মানি ম্যানেজমেন্ট সিস্টেম। তারা মাসের শুরুতে লিখে ফেলে কত টাকা তার অ্যাকাউন্টে আসবে, কত টাকা সে খরচ করবে, কোন খরচগুলো অপ্রয়োজনীয়, কোথায় ইনভেস্ট করা হবে, এই জিনিসগুলো তারা মাসের শুরুতে করে ফেলে। এর ফলে তাদের যেটি হয়, তাদের শুধু ইনকামই বাড়ে না, খরচ নিয়ন্ত্রণ করে সেভও করতে পারে এবং সেই টাকা দিয়ে পরবর্তীতে অ্যাসেট তৈরি করতে পারে। টাকা আয় করা একটা জিনিস, সেটিকে বাঁচিয়ে রাখা আরেকটা আর্ট। এটি জাপানি খুব বিখ্যাত একটা প্রবাদ, আর এই টাকা বাঁচানোর আর্টটিকে আপনাকে শিখতে হবে। এরপরের লেসনটি হচ্ছে অটোমেশন বা সিস্টেম থিঙ্কিং। জাপানিরা যে কোনো কাজ করার আগে খুব ভেবেচিন্তে সেই কাজটি এমনভাবে করে যেই কাজটির স্থায়িত্ব অনেক বেশি, মানে যুগের পর যুগ
তাদের জেনারেশন টু জেনারেশন সেই সেম কাজটি তারা করতে পারবে, এই ধরনের কাজই তারা করা ট্রাই করে। তারা বিজনেসকে শুধুমাত্র বিজনেস হিসেবে নেয় না, তারা সেটিকে একটা সিস্টেমে বিল্ড করে ফেলে। আপনি জাপানি যে কোনো কোম্পানিকে দেখবেন, যেমন ধরেন টয়োটা গাড়ি কোম্পানি অথবা হিটাচি বা মিৎসুবিশির মতো টিভি বা ফ্রিজ কোম্পানি। আপনারা জানেন একটা গাড়িতে, একটা ফ্রিজে বা একটা টিভিতে অনেক ধরনের পার্টস থাকে। প্রতিটি পার্টসকে তারা সূক্ষ্মভাবে আলাদাভাবে অ্যানালাইসিস করে সেটিকে কতটা উন্নতি করা যায় সেগুলো করেই এগুলো বিভিন্ন দেশে সাপ্লাই করে। আর এই কারণে দেখবেন জাপানি একটা টিভি বা ফ্রিজ বা একটা গাড়ি কিনলে বহু বছরে নষ্টই হতে চায় না, আর মানুষ জাপানি কোম্পানিকে খুব বেশি বিশ্বাস করে। এই যে তারা পরিশ্রম করে প্রতিটি পার্টসকে সূক্ষ্মভাবে করেছে, এতে করে যেটি হয়েছে দেখুন, সেই যে শুরু থেকে মিৎসুবিশি বা হিটাচি বা টয়োটার মতো কোম্পানি তারা প্রোডাক্ট বিক্রি করছে, আজও পর্যন্ত তাদের প্রোডাক্ট মানুষ সিরিয়াল ধরে কিনে। আজ থেকে 100 বছর পরও দেখবেন মানুষ তাদের প্রোডাক্ট সিরিয়াল ধরেই কিনবে, কারণ তারা যেই কাজটি করে সেই কাজটিকে খুব সূক্ষ্মভাবে করে, মনোযোগ দিয়ে করে এবং অটোমেটেড করার চেষ্টা করে। এখন এই অটোমেশনকে আজকের যুগে আমরা আরেকটাভাবে কাজে লাগাতে পারি। আপনি অনলাইনে যে কোনো একটা কাজ করতে পারেন যেটি অটোমেটিক আপনাকে টাকা দিতে পারে। আমি আগের ভিডিওগুলোতে এইরকম প্যাসিভ ইনকাম আসে এরকম বেশ কিছু অনলাইন আয়ের সোর্সের কথা আপনাদের সাথে শেয়ার করেছি। একটু আবার বলি, আপনারা ফেসবুক মার্কেটিংটা মানে ফেসবুক বুস্ট যেটাকে আমরা বলি, ফেসবুক পেইড মার্কেটিংটা খুব ভালোভাবে শিখতে পারেন। দেখুন, অফলাইনে বিভিন্ন দোকান বা মার্কেটে যত পরিমাণ পণ্য সেল হয়, অলরেডি 2020 সালের পরে এই সেলের অনেকটা অংশ অনলাইনে চলে গিয়েছে। মানুষ এখন অনলাইনে কেনাকাটা করে অফলাইনের চেয়ে অনেক বেশি। আর এই জিনিসটি 2028 বা 30 সালে কোথায় গিয়ে দাঁড়াবে একবার চিন্তা করুন। সো এই কাজটা কারা করবে? যারা ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংটা খুব ভালো করে বোঝে। এখন 2025 সালের মাঝামাঝি আপনি যদি এখন শেখা শুরু করেন, আগামী 6 মাসের মধ্যে আশা করি আপনি বেসিকটা খুব ভালোভাবে শিখে যাবেন। এর পরের বছর হয়তোবা আপনি অ্যাডভান্স লেভেলে শিখলেন। এরপরে 2027, 28, 29, 30 এই যে বিজনেস শিফটিং হবে অনলাইনে, ওই সুযোগটা তো আপনি ধরতে পারবেন এবং আপনি ডিজিটাল মার্কেটিং শিখলে যে কোনো পণ্য সেল করতে পারবেন। সো আপনারা যেই কাজটি করছেন, আপনি চাকরি করেন, বিজনেস করেন, যাই করেন, একটু সময় নিয়ে অনলাইনে ফেসবুকে, ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিওস রয়েছে এই ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং নিয়ে। আপনারা যদি সময় পান একটু করে শিখতে পারেন। এখন অনেকেই কমেন্ট করে বলবেন, ভাই এগুলো তো অনেক কষ্টের কাজ, কঠিন কাজ, কিভাবে শিখবো? আপনি যদি এই কমেন্টটি করেন তাহলে আপনার অবস্থা সেই বিল্ডিং এর মতো, আপনি পুরো বিল্ডিং মাথায় নিয়ে নিয়েছেন। এটা করা যাবে না। প্রতিদিন একটু করে শিখে 6 মাস বা 1 বছর ধরে শিখতে হবে। 1 বছরের জিনিস একদিনে মাথায় নিয়ে নেওয়া যাবে না। এখন